সংস্কার করতে আর কত সময়, প্রশ্ন রুহুল কবির রিজভীর। সংস্কার ছাড়া নির্বাচন মানবে না জনগণ, বললেন জামায়াত আমির। যদি ডিসেম্বরে ধরে আপনাদের কথা বলতে আরো প্রায় ৬-৭ মাস বাকি আছে, তাহলে সংস্কার করতে আর কত সময় লাগতে পারে? ফ্যাসিবাদীদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ এখনো বিদায় নেয় নাই। চট্টগ্রামে মায়ের কোল থেকে নালায় ছিটকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার। খাল নালায় ৪ বছরে ভেসে গেল ৭ প্রাণ। অনেকজনে বলতেছে এখানে লামিও না, ওই যে লামিও গেড়ে যাবে। আমি কই লামলে কিছে, আমি লামছি। লামার পরে দেখছি আসলে এটা বাচ্চা পুতুল না। অনেকজনে বলতেছে এটা পুতুল, কেউ বলতেছে বাচ্চা। তারপর ওকে আমি তুলসী কুলে নিয়ে তুলসী। টঙ্গীতে 2 শিশু হত্যায় বেরিয়ে এসেছে লোমহর্ষক তথ্য। সন্তানদের হত্যা করলেন মা নিজেই, পুলিশের কাছে স্বীকারোক্তি। ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত বাংলাদেশি যুবক, বাড়িতে মাতম, মরদেহ দ্রুত ফেরানোর আহ্বান। এবং জলোৎসবের মধ্য দিয়ে শেষ হল রাঙ্গামাটির বৈশাখী উৎসব। শেষ দিন জলকেলিতে গা ভেজালেন তরুণ তরুণীরা। পুরানো বছরকে বিদায় করে আমরা নতুন বছর বরণ করছি। যাকে ভালোবাসে তাকে পানি খেলে, আর যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাই তারাও খেলে। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশ ও জনপদ সংবাদে আপনাদের সাথে আছি জ্যোতি সরওয়ার। সংস্কার একটি রাজনৈতিক অঙ্গীকার, এ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার নাটোরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় সংস্কার করতে আর কত সময় লাগবে বলেও প্রশ্ন রাখেন তিনি। রিজভী আরও বলেন, দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আপনার সংস্কারের কথা আপনারা বলে শুধু বিএনপি বলতে চাচ্ছেন, বিএনপি নাকি তড়িঘড়ি করে ক্ষমতা পেতে চায়। ৮ মাস তো হয়ে গেছে। যদি ডিসেম্বরে ধরে আপনাদের কথা বলতে আরো প্রায় ৬-৭ মাস বাকি আছে। ৮ মাসের মতো বাকি আছে, তাহলে সংস্কার করতে আর কত সময় লাগতে পারে? যেকোনো নির্বাচনের আগে খুনিদের বিচার দৃশ্যমান এবং প্রয়োজনীয় সংস্কার করতে হবে। তা না হলে দেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। লালমনিরহাটে এক জনসভায় তিনি আরো বলেন, ফ্যাসিবাদের পতন হলেও দেশে চাঁদাবাজদের দৌরাত্ম্য কমেনি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে দলটির ঢাকা মহানগর দক্ষিণের আমির বলেন, জুলাই আন্দোলনের শহীদরা এখনো প্রকৃত মর্যাদা পায়নি। হাসান আল মাহমুদের রিপোর্ট। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার ও সংস্কার শেষে নির্বাচনের দাবিতে প্রথমবারের মতো দলীয় প্রধানের উপস্থিতিতে জনসভা করেছে লালমনিরহাট জেলা জামায়াত। এতে অংশ নিয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গণহত্যাকারীদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচন দেশের জনগণ মেনে নিবে না। খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। ফ্যাসিবাদের পতন হলেও দেশে এখনো ফ্যাসিবাদ নির্মূল হয়নি জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ফ্যাসিবাদীদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ এখনো বিদায় নেয় নাই। এই দল যারা করতেন, সরকারের ইশারা ইঙ্গিতে যারা মানুষের উপর জুলুম করেছেন, আশা করি তারা এখন বুঝতে পেরেছেন জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কখনো কেউ পার পায় না। এদেশের মানুষ আর প্রতিবেশী দেশের আধিপত্য দেখতে চায় না উল্লেখ করে জামাত আমির বলেন, দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তিস্তা মহাপরিকল্পনা কোনো ধরনের চক্রাঙ্গানোর তোয়াক্কা না করে, গড়িমাসি না করে অবিলম্বে তা বাস্তবায়ন করতে হবে। কোনো ধরনের গড়িমসি ছাড়া জামাত নেতা এটিএম আজহারের মুক্তি দাবি করেন ডাক্তার শফিকুর রহমান। প্রিয় নেতা কলিজার টুকরা এটিএম আজহারুল ইসলাম দুঃখজনকভাবে ফ্যাসিবাদের হাতে তিনি বন্দী হয়েছিলেন। এখন তিনি বন্দী কেন, জনগণ তা জানতে চায়। কবে তিনি মুক্ত হবেন, জনগণ তা শুনতে চায়।
আমরা অনুরোধ করব তার বিষয় নিয়ে কেউ ধানাই পানাই করবেন না। এদিকে শনিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। এ সময় রাজনৈতিক দলগুলো শহীদদের তালিকা দীর্ঘ করার চেষ্টা চালিয়ে গেলেও তারা কতটুকু পাশে দাঁড়িয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেন মহানগরীর আমির। এই জাতীয় বীর যারা, তাদের পরিবারকে সুরক্ষা দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, তাদের আর্থিকভাবে তাদেরকে সমৃদ্ধ করা এবং তাদের জীবন পরিচালনা করার জন্য একটা রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন, সেই দাবি বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে সবার আগে দাঁড়িয়ে। রাষ্ট্রীয়ভাবে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের ইতিহাস সংরক্ষণ করার আহ্বান জানান নুরুল ইসলাম বুলবুল। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বান্দরবানে চলছে জামায়াতে ইসলামের সমাবেশ, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন। কথা বলবো তার সাথে। নয়ন, সমাবেশে কর্মী সমর্থকদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? বাংলাদেশের জামায়াত ইসলামী গত 16 বছর রাজপথে নামতে পারে, এবার বান্দরবানে রাজপথে নেমেছে বাংলাদেশের জামায়াত ইসলামী। যেই অনুষ্ঠানের মাধ্যমে তারা যুক্ত হয়েছে, একটি ইতিহাস সৃষ্টি করে আজকের অনুষ্ঠানে বিশাল একটি জনসমাবেশের মাধ্যমে তারা আসলে দেখিয়ে দিচ্ছেন যে বাংলাদেশের জামায়াত ইসলামের যে অবস্থান, সেই অবস্থানটুকু জানিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠে যে জনসমাবেশ সেটি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার উপস্থিত হয়েছেন, পাশাপাশি উপস্থিত হয়েছেন আলহাজ শাহজাহান চৌধুরী আমির চট্টগ্রাম মহানগরের, উপস্থিত রয়েছেন সদস্য জাফর সাদেক সদস্য চট্টগ্রাম অঞ্চল, উপস্থিত রয়েছেন নুরুল আমিন সদস্য আনোয়ারুল আলম চৌধুরী, বান্দরবান জেলা জামায়াতের আমির আব্দুল সালাম আজাদ, নাইবে আমির অ্যাডভোকেট আবুল কালাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। ইতিমধ্যে ক্যামেরার চোখে আমরা দেখতে পাচ্ছি বান্দরবানের যেটি সবচেয়ে বড় মাঠ, ঐতিহাসিক রাজার মাঠ, ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বান্দরবানের যে 7টি উপজেলা রয়েছে, 7টি উপজেলা থেকে মিছিল সহকারে দলে দলে মানুষ, নেতাকর্মীরা এসে এখানে উপস্থিত হয়েছেন। এখানে ইতিমধ্যে বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। সবাই আসলে অতীতে যে 16 বছর আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল, তাদের যে ফেসিবাদী আচরণ, সেই ফেসিবাদী আচরণের বিরুদ্ধে বক্তব্য রাখছে। তারা বলছেন যে তারাও জাতীয় সংসদ নির্বাচন চান, তবে প্রয়োজনীয় সংস্কারের পর তাদের যে নির্বাচন সেটি দাবি করছেন। আমরা মঞ্চে যারা মাঠে উপস্থিত হয়েছেন অনেকের হাতে দেখতে পাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামীর পতাকা হাতে রয়েছে, পাশাপাশি আমরা দেখেছি ফিলিস্তিনের পতাকাও উড়ানো হচ্ছে, বাংলাদেশের জাতীয় পতাকাও উড়ানো হচ্ছে। ইতিমধ্যে মঞ্চে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, চট্টগ্রাম রয়েছেন, তারা উপস্থিত হয়েছেন, একে একে আসলে বক্তব্য দিচ্ছেন। আমরা মঞ্চে দেখতে পাচ্ছি চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরীকে আমরা মঞ্চে দেখতে পাচ্ছি, পাশাপাশি 7 উপজেলার যেসব জামায়াতের আমির বৃন্দ রয়েছেন তারা উপস্থিত রয়েছেন, ইসলামী ছাত্র শিবিরের যারা নেতৃত্ব রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। প্রথমেই আসলে অনুষ্ঠানটা শুরুর আগে জেলা আমির যিনি ছিলেন আব্দুল সালাম আজাদ, তিনি তার বক্তব্যের মাধ্যমে এই আজকের সমাবেশটি শুরু হয়। তিনি প্রথমে বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতিমধ্যে বান্দরবান 300 আসনে তাদের যে দলীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালামকে ঘোষণা করা হয়েছে। তারা আগামী যে সংসদ নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির অংশ হিসেবে 7 উপজেলায় তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে তারা ব্যাপক সাড়া পেয়েছে, অর্থাৎ আগামী জাতীয় সংসদ যে নির্বাচন হতে যাচ্ছে সেই সংসদ নির্বাচনে বাংলাদেশের জামায়াত ইসলামের যে দলীয় প্রার্থী দেওয়া হয়েছে তাকে নির্বাচিত করার জন্য এখানে যারা উপস্থিত হয়েছেন দলীয় নেতাকর্মী তাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই সংসদ নির্বাচনের আগে সংস্কারের কথা বলছেন। এই ছিল আমার কাছে বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠ থেকে জামায়াত ইসলামীর বান্দরবানে চলছে জামায়াতে ইসলামের সমাবেশ, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন। কুমিল্লার মুরাদনগরে বিএনপি এনসিপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে বিরাজ করছে উত্তেজনা। এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, এখন পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন?
আসলে যেটা বলছিলেন আমরা দেখেছি আসলে আজ মুরাদনগর পাশে আসলে উৎসবের আবেদন মেতেছে কুমিল্লা বিএনপি জাতীয় দল বিএনপির আয়োজনে। কুমিল্লা আসলে এই যে বিশাল জনসভার আয়োজন করেছে কাকাবাদের একটি অনুষ্ঠানে, যেখানে আলাদ কাজী শাহ মোহাম্মদ কাকাবাদ ওনার এই অনুষ্ঠান ঘিরে আসলে যদি বলি আবার এনসিপির কথা, সেখানে তারা আলাদা আলাদা জনসভা। তবে এখন মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কুমিল্লার যে মুরাদনগর হায়দ্রাবাদী কলেজ প্রাঙ্গনে আসলে বিএনপির এই আজকের জনসভা অনুষ্ঠিত। আমি কথা বলার চেষ্টা করবো আসলে আপনাদের দীর্ঘদিন 16 বছর ধরে আসলে আপনারা এত বড় অনুষ্ঠান করতে পারেননি, কেমন লাগছে আপনাদের আজকে? আজকে অনেক আনন্দ লাগতেছে। আজকে আমরা ঈদেও হয়তো এত আনন্দ করতে পারতাম না। আজকে দাদা ভাই আসতেছে 16-17 বছর পরে, কি যে আনন্দ হচ্ছে মানুষের ভিতরে, মানে এটা বলে বোঝানোর মতো ক্ষমতা কারোর হয় নাই এখনো। মুরাদনগরের মাটি, মুরাদনগরের ঘাটি একমাত্র আলহাজ কাজী শাহ মোহাম্মদ কায়কোবাদ সাহেব, ওনার এখানে বিকল্প নাই। এখানে অনেকে চেষ্টা করছে হামলা দিয়া, মামলা দিয়া, হুমকি দিয়া, আমাদের বিপক্ষে আরেকটা দল মিটিং দিয়া অনেক চেষ্টা করতেছে, কিন্তু তারপরও আমাদের এই বিশাল সমুদ্র দেখেন দমাই রাখতে পারেনি। আমাদের রাস্তাঘাটে এখনো মানুষ আটকে আছে, জ্যামের মধ্যে মানুষ আটকে আছে। মানুষের স্রোত, আজকে দেখবেন মানুষের স্রোত। আমাদের দাদা ভাই 17 বছর পরে এখানে এই প্রথম জনসভার ডাক দিয়েছে। এই জনসভা আজকে জনসমুদ্র দেখা দিবে। যেটা বলছিলেন মুরাদনগরে আসলে আজকে যে আয়োজন, এর 16 বছর এই উৎসবকে পরিবেশে প্রথম এত বড় আয়োজন করতে পেরেছেন তার জন্য আসলে যে কায়কোবাদ হাজী কায়কোবাদের আয়োজন, এই আয়োজন হেলিকপ্টার যোগে উনি আসবেন এবং বিশাল মহাসড়ক প্রধান বক্তব্য দেবেন। এই ছিল কুমিল্লা মুরাদনগর থেকে সর্বশেষ চৈতি। সুমন, ধন্যবাদ আপনাকে। কুমিল্লার মুরাদনগরে বিএনপি এনসিপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে বিরাজ করছে উত্তেজনা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সুমন কবির। চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে নিখোঁজের 14 ঘন্টা পর শিশু সেহরিসের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে নগরীর চাকতাই খাল থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। চট্টগ্রামে নালায় পড়ে নিহতের তালিকা কেবল দীর্ঘই হচ্ছে। গেল 4 বছরে এই নগরে প্রাণ গেছে 6 জনের। তারপরও পথচারীদের নিরাপত্তায় কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি নগর কর্তৃপক্ষ। সহকর্মী আজিজা হক পায়েলকে সাথে নিয়ে টুম্পা আফরোজের রিপোর্ট। চট্টগ্রামের চকবাজারের কাপাসগোলা এলাকায় হিজলা খালে পড়ে যাওয়া 6 মাস বয়সী শিশু সেহেরিস নিখোঁজের 14 ঘন্টা পর সন্ধান মিলেছে। শনিবার সকালে নগরীর চাকতাই খাল থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। আমার পরে দেখি আসলে এটা বাচ্চা পুতুল না, অনেকজন বলতেছে এটা পুতুল, কেউ বলতেছে বাচ্চা। তারপরে ওকে আমি তুলসী তুলে নিয়ে তুলসী তোলার পরে ওর 20 লিটার পানি দিয়ে ওকে ধুয়াইছি। ধোয়ার পরে মাথা টাথা গ্যালারি ফ্যান আছে এগুলো মুছছি। তারপরে ওর মা বাবা আছে, স্যার আছে, স্যারের সাথে কথা বলে ওর মা বাবা। এর আগে শুক্রবার রাত 8টার দিকে ওই শিশু, তার মা ও দাদি অটোরিকশা থেকে নালায় পড়ে যায়। পরে মা ও দাদিকে উদ্ধার করা গেলেও তলিয়ে যায় সেহরিস। দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটার পর পালিয়ে যায় রিকশা চালক। খবর পেয়ে চসিকের পরিচ্ছন্নতা কর্মী ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। রাতেই ঘটনাস্থলে আসেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদত হোসেন। যেসব জায়গায় এখনো স্ল্যাব নেই সেখানে স্ল্যাব বসাতে হবে। যেসব ম্যানহোলে যেখানে ঢাকনা নেই, ঢাকনা দেওয়ার জন্য অলরেডি আমি 6 জন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, তার উপরে চিফ ইঞ্জিনিয়ার আছে, তাদেরকে দিয়ে অলরেডি আমরা কমিটি করে দিয়েছি। শিশুটির মামা জানান আসাদগঞ্জ থেকে সেহরিসকে নিয়ে তার মা ও দাদি তার বাসায় বেড়াতে আসছিল। রাস্তায় পানি থাকায় রিকশাটি নগরীর কাপাসগোলা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি উল্টে নালায় পড়ে যায়। বাস দেওয়া আছে পুরো ভিতর পর্যন্ত, এটাও সেফটি দেওয়া ছিল। কিছুদিন আগে যখন এই বড় গাড়ি ঢুকার পরে আপনার ময়লাগুলো যখন পরিষ্কার করেছে, তোরা বাসগুলো আবার দেয় নাই, এই জন্য আজকে দুর্ঘটনাটা ঘটল। গত 4 বছরে চট্টগ্রামে খোলা নালায় পড়ে 6 জনের প্রাণ গেছে। এমনকি 2021 সালে বৃষ্টিতে নালায় পড়ে সবজি বিক্রেতা সালে নিখোঁজ হলে দীর্ঘ উদ্ধার অভিযান চালিয়েও তার মরদেহ পাওয়া যায়নি। এত কিছুর পরও জননিরাপত্তায় খাল সংস্কারে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে শীতলক্ষা নদীতে নৌকা ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজের 15 ঘন্টা পর শনিবার সকালে মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত জোবাই রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের চারিত্তা ভালু এলাকার তপনের ছেলে। সে স্থানীয় ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় 10ম শ্রেণীতে পড়তো। পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যার দিকে জোবাইর তার 3 বন্ধুকে নিয়ে নৌকায় করে ভোলাবো এলাকায় ঘুরতে যাচ্ছিল। নৌকাটি নদীর মাঝামাঝি ভোলাবো ক্যাপিটাল মেরিনার সামনে পৌঁছালে পানি উঠে ডুবে যায়। এ সময় 2 জন তীরে উঠতে পারলেও ডুবে যায় জোবাইর।
গাজীপুরের টঙ্গীতে বাসার ভেতরে 2 শিশু হত্যার ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শিশু দুটির মা সালেহা বেগমই তাদের হত্যা করেছেন। পুলিশের কাছে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন তিনি। তবে ঠিক কী কারণে তাদের হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। নজরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। ফুটফুটে 2 শিশুর রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে আছে। পাশে আহাজারি করছেন মা। জানিয়েছেন ঘুম থেকে উঠে দেখেন 2 সন্তানের মরদেহ। কিন্তু রাত পোহাতেই বেরিয়ে আসে লোমহর্ষক তথ্য। 4 বছর ও 6 বছর বয়সী 2 সন্তানকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে তাদেরই মা। পুলিশ জানায়, বাসার আশেপাশের সিসিটিভি ফুটেজে দেখা গেছে যখন ঘটনাটি ঘটেছে সেই সময়ের আগে বা পরে তাদের ঘরে বা ফ্ল্যাটে কেউ যাতায়াত করেননি। আর রান্নাঘরে রক্তমাখা বটিও পায় পুলিশ। শিশু দুইটির মা সালেহা বেগমের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করে পুলিশ। ওই সময় তার হাতে কাটা দাগ দেখে পুলিশের সন্দেহ বাড়ে। এক পর্যায়ে মধ্যরাতে সালেহা বেগম তার 2 সন্তানকে হত্যা করার কথা স্বীকার করেন। পুলিশ জানায়, সালেহা বেগমের স্বজনেরা জানিয়েছেন যে তিনি মাইগ্রেনের সমস্যায় ভুগছেন, কিন্তু মানসিক সমস্যা আছে কিনা সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। সবার মনেই এখন একটি প্রশ্ন, কী কারণে নিষ্পাপ সন্তানদের নির্মমভাবে হত্যা করলেন মা? নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। সরকার এবং কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে 6 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। মাকদুরা মিতির রিপোর্ট। 6 দফা দাবি আদায়ে ও কুমিল্লার কর্মসূচিতে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শনিবার সকাল 11:30টায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচির নাম দিয়েছেন রাইজ ইন রেড। মামা থেকে মাস্টার, মামা বাড়ির আবদার, ডুয়েট যদি একটা হয় ডিপ্লোমারা যাবে কই? কুমিল্লায় হামলা কেন? প্রশাসন জবাব চাই, এমন স্লোগান দেন শিক্ষার্থীরা। 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। জনদুর্ভোগ যাতে না হয় সেই দিকটি মাথায় রেখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় বলে জানান তারা। রাজপথে যারা নেমেছে তারা কখনো বিফল হয়ে বাড়িতে ফিরেনি। আমরা অবশ্যই সফল হয়ে বাড়িতে ফিরবো এবং ক্লাসরুমে ফিরে যাব। আমরা আমাদের এই যৌক্তিক আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। তো আমরা প্রশাসনকে বারবার অবহিত করার পরেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। প্রশাসন বা উপরমহল আমাদের এই দাবি না মেনে নেয়। আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচির দিকে অগ্রসর হব ইনশাল্লাহ। আমাদের আজকের কর্মসূচিতে রাইজ ইন রেড, অর্থাৎ হচ্ছে আমাদের যে ইনস্টিটিউটের মেন ফটকটা আছে, মেন ফটকটা আমরা লাল কাপড় দিয়ে ঢেকে দিব এবং জনদুর্ভোগ যাতে সৃষ্টি হয় তার কারণে আমরা রাস্তার সাইড দিয়ে লিফলেট নিয়ে আমরা মানববন্ধন করেছি। ঢাকা ছাড়াও গাজীপুর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এর আগে শুক্রবার দুপুরে 6 দফা দাবি আদায়ে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের মুরগির ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে ফার্মটিতে আগুন লাগে। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এবং মনিরামপুর থেকে আরও 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ফার্মটির একটি শেড পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় 40,000 মুরগি আগুনে পুড়ে মারা যায়। এছাড়া শেডের ভেতরে থাকা সব বৈদ্যুতিক সরঞ্জাম এবং মুরগি প্রসেসিং এর স্বয়ংক্রিয় মেশিনও সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ 18 থেকে 20 কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। ভয়াবহতা উপলব্ধি করে মনিরামপুরে 2টি ইউনিটকে সেখানে মুভ করানো হয় এবং আমি নিজেও ঘটনাস্থলে দ্রুত রওনা দিই। তো এসে যেটা দেখতে পেয়েছি যে এখানে একটি মুরগি লেয়ার ফার্মের শেড, জানা যায় যে এখানে 40,000-এর মতো ডিম দেওয়া মুরগি ছিল সেখানে। এটা প্রায় 400 ফিট বাই 70 ফিটের একটা বড় শেড। এই শেডটিতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। হয়তো বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত। শেডের উত্তর অংশে হয়তো আগুনের সূত্রপাতটা হয়েছিল এবং যেহেতু বাতাস ছিল দ্রুত আগুনটা ছড়িয়ে পড়ে।
রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে গিয়ে হামলায় নিহত হয়েছে বাংলাদেশি যুবক আকরাম হোসেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামে। মৃত্যুর খবরে তার পরিবারে চলছে শোকের মাতম। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে স্বজনরা। সহকর্মী মেহেদী নূর পরশের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। ভবিষ্যতের স্বপ্ন পূরণ আর পরিবারের সচ্ছলতা ফেরাতে রাশিয়ায় যান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যুবক মোহাম্মদ আকরাম হোসেন। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি, বরং ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীর হয়ে লড়াই করতে গিয়ে প্রাণ হারান। প্রায় 11 মাস আগে ধার দেনা করে রাশিয়ায় পাড়ি জমান আকরাম। প্রথমে একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে কাজ করলেও বেতন কম হয় এক পর্যায়ে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দেন। নিজের ফেসবুকেও বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। গত 13 এপ্রিল ছেলে আকরামের সঙ্গে শেষ কথা হয় মা বাবার। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। শুক্রবার বিকেলে রাশিয়া থেকে আকরামের এক সহযোদ্ধা পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে মৃত্যুর খবর জানান। বড় ছেলের মৃত্যুর খবরে পাগল প্রায় মা বাবা। ছেলে আমার এই সংসারে হালটা ধরছে ভাই। আমি লেন বিন করে কিস্তি মিস্তি তুলে আমার ছেলেটারে বাড়াইছি। আমার ছেলেটা এখান থেকে 4 লক্ষ টাকাও তো আমার বেতন বাড়াইছে এই চায়না কোম্পানি থেকে। এরপর থেকে আর আজকে 9 মাসের উপরে আর 1 টাকা আমি পাইছি না। আমি লিন বিন করে এখান থেকে প্রায় 5-6 লক্ষ টাকা আমার লিন আছে বর্তমানে। আমার সংসার কিভাবে চলবো? আমার ছোট ছোট 2টা বাচ্চা। আমার ছেলের লাশটা আমরা দেখতাম চাই, আমার কাছে আর কোনো জ্ঞান। আকরামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। যেন আমাদের এই লাশটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ করে ওই দেশের হাই কমিশনের সাথে যোগাযোগ করে আমাদের ভাতিজাকে আমাদের কাছে ফিরিয়ে দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মরদেহ শনাক্তের পর প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় ব্যবস্থা নেওয়া হবে। তার যে পাসপোর্ট সেই সকল কাগজপত্র নিয়ে তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয় এবং তার লাশ ফিরিয়ে আনার বিষয়ে সকল ধরনের সহযোগিতা, সকল ধরনের প্রক্রিয়াগত কার্যকলাপ সব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে করা হবে। নিহত আকরামের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান স্বজনরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। নরসিংদীর মাধবদীতে পৃথক স্থান থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর 12টার দিকে মাধবদীর শেখেরচর বাবুরহাটের ধূমকেতু মাঠ সংলগ্ন একটি বহুতল বিল্ডিং থেকে স্বামী রাজু মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে রাজুর স্ত্রী মানসুরা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, নিহত স্বামী স্ত্রী স্থানীয় একটি পাওয়ার লুমে কাজ করতেন। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। রাজশাহীতে বেঁকে উত্তক্তের প্রতিবাদ করে বাবাকে হত্যা মামলার মূল আসামি সহ 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার সকাল 10টার দিকে নগরের হরগ্রাম এলাকার র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তারা হলেন নগরীর তলাইমারি শহীদ মিনার এলাকার কালো মিয়ার ছেলে নান্টু মিয়া ও আব্দুল সাত্তারের ছেলে খোকন মিয়া। নান্টু এই হত্যাকাণ্ডের হোতা। শুক্রবার গভীর রাতে নওগাঁ সদরের আরাপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব। সকালে আসামিদের নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়। এছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আমাদের র্যাব 5-এর একাধিক টিম অভিযানে নেমে পড়ে এই অপরাধীদেরকে গ্রেপ্তার করার জন্য। ঘটনার দিন থেকে শুরু করে কন্টিনিউ তাদেরকে চেজ করতে থাকে এবং পরবর্তীতে সেই পরিত্যক্ত বাড়ি থেকে আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। এই মামলার অন্যান্য আসামি যারা আছে তাদেরকে গ্রেফতারও প্রক্রিয়া চলমান রয়েছে। গাজীপুর টঙ্গীতে চাঞ্চল্যকর 2 শিশু হত্যা নিয়ে আরো জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। কথা বলবো তার সাথে। নজরুল, চাঞ্চল্যকর 2 শিশু হত্যা নিয়ে সবশেষ কি তথ্য আছে, কি বলছে পুলিশ, জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গতকাল সোয়া 5টার দিকে কিন্তু গাজীপুরের টঙ্গী পূর্ব আরিসপুর এলাকায় কিন্তু একটা নৃশংস ঘটনা ঘটেছে। সেখানে কিন্তু 8তলা একটি ফ্ল্যাটের মধ্যে 3য় তলায় কিন্তু আপনার 2টি অবুঝ শিশুকে কিন্তু হত্যা করা হয়। সেই হত্যার পর কিন্তু আপনার এলাকায় কিন্তু সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই নিয়ে কিন্তু আপনি জানেন যে রাতে কিন্তু পুলিশ এখানে জয়দেবপুর পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল থেকে কিন্তু আপনার
শিশুর যে মা রয়েছে, অর্থাৎ দুটি শিশুর যে মা, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই জিজ্ঞাসাবাদে কিন্তু তিনি মধ্যরাতে স্বীকার করেছেন পুলিশের কাছে যে তিনি তার সন্তানদের নিজ হাতেই হত্যা করেছেন এবং তিনি যে আলামত হিসাবে যেটা উদ্ধার করা হয়েছে বটি দিয়ে তিনি কুপিয়ে হত্যা করেছেন, এরকমটাই কিন্তু জানিয়েছেন। তো পুলিশ কিন্তু কি কারণে হত্যা করা হলো, কি তার ক্ষোভ ছিল, সেটি কিন্তু এখন পর্যন্ত বলেনি। সেটি কিন্তু আলোচনা সাপেক্ষে এবং সেটি তদন্তের পরে কিন্তু এরকমটাই বলবেন, জানিয়েছেন। তো আপনি জানেন যে এই ঘটনা নিয়ে কিন্তু টঙ্গী এলাকায় অর্থাৎ পূর্ব আরিসপুর এলাকায় কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এই ঘটনা নিষ্ঠুরতম ঘটনায় কিন্তু আপনার সবার মুখে মুখে কিন্তু ঘটনা কিন্তু সবাই বলা বলি করছিলেন যে এইভাবেই কিন্তু যে গাজীপুরের যে পূর্ব আরিসপুর এলাকায় অর্থাৎ সোয়া 5টার দিকে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তাৎক্ষণিকভাবে পূর্ব থানার যে পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থল থেকে কিন্তু আপনার তার মাকে এবং তার বাবাকে জিজ্ঞাসাবাদ করার জন্য মানে এই আপনার থানায় নিয়ে আসছেন এবং থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদের পরে কিন্তু ওনার যে শিশু দুটিকে হত্যা করা হয়েছে তার মা কিন্তু মধ্যরাতে স্বীকার করেছেন। তবে বাবা কিন্তু এই ব্যাপারে একটি পূর্ব থানায় কিন্তু একটি মামলা দায়ের করেছেন, সেটা কিন্তু অজ্ঞাত আসামি করে কিন্তু মামলা দায়ের করেছেন। তো এই ঘটনায় আপনার থানা সহ আশপাশের এলাকায় কিন্তু মানে নিষ্ঠুরতম যে ঘটনাটি ঘটেছে এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা এবং চলছে সবাই কি কারণে। তবে শিশু দুটি মালেহা এবং আব্দুল্লাহর পিতা সেটা কিন্তু কালকে সাংবাদিকদের সাথে বলেছিলেন যে এখানে কিন্তু তার যে পরিবার, সে পরিবার কিন্তু অসুস্থ থাকা এবং সে সবসময় কিন্তু আপনার মানে মাথায় তার অনেক যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণার ওষুধ খেয়ে কিন্তু সে ঘুমিয়েছিলেন, পাশেই কিন্তু তার রুমে ঘুমিয়েছিলেন। কিন্তু তারপরে কিভাবে সেই ঘটনা ঘটলো এটা কিন্তু তার বাবার বক্তব্য ছিল। তো পুলিশ আজকে কিন্তু ঘটনা উদ্ঘাটন করেছেন যে মাই হত্যা করেছে শিশুকে, সেই শিশুকে হত্যা করার পর স্বীকার করেছেন সে মা। তো এই ছিল আমার কাছে গাজীপুর টঙ্গী থানা থেকে সর্বশেষ। ময়মনসিংহের মুক্তাগাছায় জমি দখল ও সাধারণ মানুষের উপর নির্যাতনের প্রতিবাদে খান অটোরাইস মিলের মালিক কাদের খান, মজনু খান এবং আমির খানের বিচার চেয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। শনিবার সকাল 10টায় মুক্তাগাছা টাঙ্গাইল সড়কের দুল্লা সড়কের মোড়ে নির্যাতনের শিকার পরিবারগুলো ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী রতন চন্দ্র দে, নিরঞ্জন চন্দ্র দে, হাবিবুর রহমান, ফরিদুল ইসলাম সহ অনেকে। বক্তারা বলেন, খান অটোরাইস মিলের মালিকরা আওয়ামী দোসর, তাদের অচিরেই বিচারের সম্মুখীন না করা হলে আন্দোলন আরো কঠোর হবে। মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই জনোৎসবের মাধ্যমে রাঙ্গামাটিতে শেষ হয়েছে বৈশাখী উৎসব। শেষ দিন জলকেলিতে মেতে ওঠেন তরুণ তরুণীরা। পুরনো বছরের সব দুঃখ ভুলে একে অন্যের প্রতি ভালোবাসা প্রকাশে পানি ছিটিয়ে নিজেদের শুদ্ধ করেন। রাঙ্গামাটি প্রতিনিধি মিশু মল্লিকের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। দু লাইনে দাঁড়িয়ে মারমা তরুণ তরুণীরা, সামনে পাত্র ভর্তি পানি, আর সেই পানি একে অপরের গায়ে অবিরাম ছিটাচ্ছেন তারা। পুরনো বছরের সব দুঃখ কষ্ট বেদনা ভুলে গিয়ে একে অন্যের প্রতি ভালোবাসা প্রকাশে পানি ছিটিয়ে শুদ্ধ করে নিচ্ছেন নিজেদের। এ সময় মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান ও নাচ পরিবেশন করা হয়। শনিবার সকালে রাঙামাটির চিংহলা মংমারি স্টেডিয়ামে মারমা সংস্কৃতি সংস্থার উদ্যোগে দিনব্যাপী সাংগ্রাই উৎসবের মাধ্যমে শেষ হয় এবারের বৈশাখী। জলকেলির মাধ্যমে পুরান বছরটাকে নতুন বছর শুরু করি, তাতে সবাই আনন্দে উৎসবে মেতে উঠতে পারে। অনেক মজা করি এই দিনে, অনেক ছেলে মেয়ে হয়, পানি মারামারি হয়। পুরানো বছরকে বিদায় করে আমরা নতুন বছর বরণ করছি, আমরা একে অপরকে পানি ছিটাছিটি করছি। সবার মাঝে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এমন আয়োজন বলে জানান আয়োজকরা। চাইলেন এলাকার উন্নয়নে পার্বত্য উপদেষ্টার পরামর্শ। এই পানি খেলার মাধ্যমে আমরা বার্তা দিতে চাচ্ছি যে আমাদের হিল ট্যাক্সে যেটা সম্প্রীতি আছে, পাহাড়ি বাঙালি, তারপর ধরেন পাহাড়িদের মধ্যে বিভিন্ন 13টা জাতিগোষ্ঠী রয়েছে, তাদের সাথে সব সৌহার্দ্যপূর্ণ আমরা জানিয়ে আমরা সবাই একসাথে এই জলকেলি উৎসবটা আমরা পালন করে থাকি। আপনারা সবাই মিলে আমাদেরকে গাইড করুন কিভাবে এই এলাকা উন্নত হবে এবং এই এলাকাকে কি করা যাবে। দিনব্যাপী সাংগ্রাই উৎসবে বিভিন্ন জনগোষ্ঠীর কয়েক হাজার মানুষ অংশ নেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। কক্সবাজারের জলকেলিতে মেতেছে তরুণ তরুণীরা। এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, কেমন দেখছেন তরুণীদের উচ্ছ্বাস?
সর্বশেষ দিন এবং কক্সবাজারের আমরা যেখানে আছি লোকারণ্য তরুণ তরুণীরা তাদের আজকের এই অনুষ্ঠানের সমাপনে নাচে গিয়ে তারা জল ছিটিয়ে শেষ করতেছেন এবং সরকারি বেসরকারি লোকজন এখানে উপস্থিত হয়েছে এবং বিশেষ করে তরুণদের মধ্যে উচ্ছ্বাস এবং তাদের ধর্মীয় বিভিন্ন উপাসনা কাজগুলো শেষ করেছে এবং তারা তাদের সঙ্গীতগুলো পরিবেশন করে কক্সবাজারের আজকে জলকর অনুষ্ঠানটা তারা আমাদেরকে জানিয়েছে। আজকে প্রায় 3 থেকে 4 হাজার লোক এখানে এসেছে এবং তারা এটি তাদের আগামী বছর তাদেরকে আবার নতুন উদ্যমে তারা অনুষ্ঠান শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছে এবং তারা আজকের এই জলকেলি অনুষ্ঠানটা কক্সবাজারের বিভিন্ন উৎসব কেন্দ্র মুখর পরিবেশে তারা শেষ করতে পেরেছে। কোনো ধরনের বড় ধরনের গণ্ডগোল গোলযোগ হয় নাই এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন সেটা হলো তাদের এই প্রোগ্রামটি কিছুটা বৃষ্টিতে বিঘ্নিত ছিল এবং এরপরেও তারা তাদের অনুষ্ঠানটাকে উৎসবের রঙে রাখিয়ে এবং কক্সবাজারের যে আবহাওয়া এবং সব কিছু তাদের যে ধর্মীয় অনুভব সব কিছু আমরা একজন লোকের সাথে তাদের উপন্যাসের সাথে কথা বলার চেষ্টা করব এবং আমরা আপনাদেরকে যে এই বিষয়টি আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি যারা ছিল তাদেরকে আপনাদেরকে জানানোর কথা বলার চেষ্টা করতেছি। আমাদের একজন তরুণ এসেছেন, কেমন উপভোগ হলো এবারের অনুষ্ঠানটা? অনেক ভালো। এবং আমরা এই বছর কোনো প্রোগ্রাম তোমাদের অনুষ্ঠানের পালনে কোনো বাধা বা কোনো সমস্যা হয়েছে কিনা? না, আমি ঠিক দেখি নাই, তবে আমি এখানে রয়েছি সাংস্কৃতিক কেন্দ্রে, অনেক ভালো লাগছে আমার, কোনো বাধা দেখি নাই, আমার অনেক ভালো লেগেছে। সাংবাদিক আঙ্কেলরাও অনেক ভালো ছিল, ওনারা অনেক সুন্দর করে রিপোর্ট করেছে। ধন্যবাদ। আমরা যেমনটি জানিয়েছেন এবং আমরা আশা করতেছি এবং কক্সবাজারের যে আশা ছিল তাদের পর্যটনের এরিয়া যেহেতু লোকারণ্য ছিল এবং তাদের এই জলকেলি অনুষ্ঠানটা তাদের সর্বোচ্চ অনুষ্ঠান এবং যদিও তাদের এইবারের বৃষ্টিতে তাদের কিছুটা বলে উদ্বিগ্ন হয়েছিল আমাদের জানিয়েছে এবং সরকারিভাবে তারাও যথেষ্ট সাপোর্ট এবং একজন উপদেষ্টা এসে তাদেরকে উৎসাহিত করে তাদের কাজে সহযোগিতা এবং তাদের প্রোগ্রামকে আরও রাগিয়ে তুলেছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং আমি যেটা জানাতে চাই এবং তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে বিকাল 5:30 মধ্যে 6টা নাগাদ এই প্রোগ্রামটি শেষ হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এখানে দেশি বিদেশি এবং বিভিন্ন ধরনের বয়সের লোকজন এখানে উপস্থিত হয়েছে এবং এখানে যেহেতু এটি মুসলিম এবং বিভিন্ন ধর্মের লোকজন এখানে রয়েছে তারা আশা প্রকাশ করতেছেন এবং এবারের প্রোগ্রামটা তারা আরও বেশি তারা তাদের উৎসবের রঙে মাতিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং আমাদের কক্সবাজারের যেই রাখাইন পল্লীগুলো রয়েছে তারা এবারে সর্বোচ্চ অনুষ্ঠানমালা আয়োজন করেছে এবং তারা তাদের উদযাপনটি শেষ করতে পেরেছে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ কক্সবাজার থেকে।